আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। করোনার এই ক্রান্তি লগ্নে স্বাস্থ্য সচেতনভাবে থেকে আশা করি তোমরা সুস্থ আছো। আমি আল্লাহর অশেষ কৃপায় বেশ ভালো আছি। আমরা ঘরে আছি, কিন্তু তবু ঘুম, খাওয়া, নিত্যকার কার্যক্রমগুলো কিন্তু চালিয়ে যেতে হচ্ছে। ঠিক একইভাবে যারা শিক্ষার্থী তাদেরকে পড়ালেখাটা কিন্তু চালিয়ে যেতে হবে। সাধুবাদ জানাতে হয় বর্তমান সরকারের প্রযুক্তির উন্নয়নকে। আমরা ঘরে বসেই সেই ডিজিটাল বাংলাদেশের সুবাদে সরকারের প্রযুক্তি খাতে এই অগ্রগতির কারণে আমরা কিন্তু ঘরে বসেও তোমাদের পাশাপাশি থাকতে পারছি। মুখোমুখি হয়ে আমরা শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে পারছি। তো চলো বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে কথা বলি। সেটি হলো শব্দ গঠন। ভাষার প্রাণ হলো শব্দ। শব্দ ছাড়া কোনোভাবে কি ভাষা হয়? হয় না। শব্দ ছাড়া কি বাক্য হয়? হয় না। একটি ভাষা পরিপূর্ণতা লাভ করে অসংখ্য শব্দ সমষ্টি দিয়ে, যখন সেটি ব্যাপক বিস্তৃতভাবে ভাব প্রকাশে সক্ষম হয়। তো এই যে আমরা কথা বলছি, ভাব বিনিময় করছি, এগুলো কি দিয়ে করছি? শব্দের পর শব্দ সাজিয়ে। ভাষার প্রাণ হলো শব্দ, আর শব্দের প্রাণ তাহলে কি? অর্থ। অর্থ না থাকলে সেটি শব্দ হয় না। যে কোনো ডাক, কিচিরমিচির আওয়াজ, হিজিবিজি অর্থহীন শব্দ, সেগুলো কিন্তু ভাষার বিষয় না। ভাষার যে শব্দ সেটি অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। তো একটি শিশু জন্মের পর থেকেই কি কথা বলা, শব্দ গঠন করা শিখে ফেলে? করতে পারে না। এটি তাকে ধীরে ধীরে চর্চা করে, শুনে শুনে, চেষ্টা করে আয়ত্ত করতে হয়, শিখতে হয়। তো আমরা আজকে এই ভাষার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শব্দ গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, সবাই হাতের কাছে বই এবং খাতা কলম রাখো। প্রয়োজন মতো লিখতে হবে। আজকে আমরা আলোচনা করব শব্দ গঠন বিষয়ে। শব্দ কি? প্রথমত আমাদের জানতে হবে শব্দ কি। অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলা হয়। অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলা হয়। যেমন ও,
ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে। আমরা কয়েকটি শব্দ লিখেছি, এই শব্দগুলো দিয়ে কি কিছু অর্থ প্রকাশ করছে, কিছু একটা বোঝাচ্ছে। ও একটি মাত্র ধ্বনি, কিন্তু এটি কি একাই একটা শব্দ বা পদ। আচ্ছা, এখানে বেশ কয়েকটা ধ্বনি আছে, বর্ণ আছে, যেগুলো দিয়ে অর্থ প্রকাশ করছে। ঠিক আছে, এগুলো এক একটি শব্দ। তো আমি বলেছি অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। যেমন ধরো এটি ও, এটি কি ধরনের অর্থ প্রকাশ করছে? এটি অব্যয়। হ্যাঁ, তারপরে একাই একটা বর্ণ, কিন্তু এটি অর্থ প্রকাশ করছে এবং এই একটি মাত্র ধ্বনি দিয়েও শব্দ হতে পারে, সেটা অবশ্য স্বরধ্বনি হতে হবে। ব্যঞ্জন ধ্বনি কখনো একটি মাত্র ধ্বনি দিয়ে শব্দ হয় না। কারণ কি? প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির সাথে একটা করে কি আছে, একটা স্বরধ্বনি যুক্ত আছে। যেমন ধরো তুই, ক, এই যে ক, আমরা খুব প্রিয়ভাজন ব্যক্তির সাথে বা তুচ্ছ বা ছোট কাউকে তুই বলে ডাকি যখন, তখন তার সাথে এই আঞ্চলিক এই শব্দটি ব্যবহার করি। ক মানে হচ্ছে বল, তুই ক। এখন এখানে ক একাই একটা মাত্র বর্ণ ব্যবহার হয়েছে, ব্যঞ্জন বর্ণ, কিন্তু ধ্বনি কিন্তু এখানে একটা না। কি আছে? কর সাথে একটা অধ্বনি যুক্ত আছে। এই কারণে ব্যঞ্জন ধ্বনি একা একা কখনো শব্দ গঠন করতে পারে না, কারণ ব্যঞ্জন ধ্বনির সাথে অবশ্যই অ একটি স্বরধ্বনি যুক্ত থাকে। তো সেই জন্য একটি মাত্র স্বরধ্বনি দ্বারা শব্দ গঠিত হতে পারে। তাহলে আমরা শব্দের সংজ্ঞা কি পেলাম? শব্দ বলতে আমরা কি বুঝি? শব্দের বৈশিষ্ট্য কি? প্রথমত অর্থপূর্ণ হতে হবে, শব্দকে অর্থপূর্ণ হতে হবে, এবং সেটি কিভাবে গঠিত হবে? এক বা একাধিক ধ্বনি থাকতে হবে সেখানে, তাহলে সেটিকে আমরা শব্দ বলতে পারি। এরপরে আসো, শব্দ তাহলে কিভাবে গঠিত হয়? শব্দ গঠিত হয় শব্দ গঠিত হতে পারে দুটো উপায়ে। এক হচ্ছে মৌলিক শব্দ গঠন প্রক্রিয়া, আরেক হচ্ছে সাধিত শব্দের গঠন প্রক্রিয়া। এই শব্দ গঠন প্রক্রিয়াকে আমরা প্রথমত দুটো ভাগে ভাগ করতে পারি, কারণ গঠন অনুযায়ী আমাদের শব্দগুলো দুই প্রকারের হয়ে থাকে। এক হচ্ছে মৌলিক শব্দ, আর এক হচ্ছে সাধিত শব্দ। তো মৌলিক শব্দের গঠন প্রক্রিয়াটা কিরকম, বা মৌলিক শব্দগুলোই কোনগুলো? যেমন ধরো, তাহলে গঠন অনুসারে শব্দ দুই প্রকার। এক হলো মৌলিক শব্দ, বিশ্লেষণের অযোগ্য যেসব শব্দ তাদেরকে মৌলিক শব্দ
বলে, মৌলিক শব্দ বলে। যেমন হাত, মাটি, ফুল, গোলাপ, এই শব্দগুলো হলো মৌলিক শব্দ। কারণ এই শব্দগুলো কিন্তু বিশ্লেষণ করা যায় না। অথবা ধরো লেখ, লেখ না লিখ, পড়, দেখ, এই শব্দগুলো হচ্ছে মৌলিক। এগুলোকে বিশ্লেষণ করলে আর কোনো অর্থ থাকে না, এই কারণে এগুলোকে বলা হয় মৌলিক শব্দ। এখন এই মৌলিক শব্দগুলো কিভাবে গঠিত হয়? প্রথমত এগুলো আমরা কিভাবে করছি, যেমন ধরো কলম একটি মৌলিক শব্দ। এই শব্দটি গঠিত হয়েছে কিভাবে? ক যোগ অ যোগ ল যোগ ক যোগ অ যোগ ল যোগ অ যোগ ম, কলম। শেষ বর্ণটিতে কিন্তু অ উচ্চারিত হচ্ছে না, যার জন্য ওই অটা কিন্তু পাশে লেখা হয়নি। কলম অর্থাৎ মটা হচ্ছে বদ্ধ উচ্চারণ, বদ্ধাক্ষর, সেই জন্য অয়ের মর সাথে যে অ আছে সে অটার উচ্চারণ আমরা করছি না। এখানে কলম শব্দটিতে ধ্বনি আছে কয়টি? শব্দটিতে ধ্বনি আছে, ধ্বনি আছে কয়টি? 5টি। বর্ণ আছে, বর্ণ আছে কয়টি? ক ল ম, ক যোগ ল যোগ ম সমান 3টি। তাহলে এটিও আমরা বুঝলাম যে ধ্বনি আর বর্ণ এক জিনিস নয়। ধ্বনি হলো উচ্চারিত আওয়াজ, বর্ণ হলো লিখিত রূপ, সংকেত বা চিহ্ন। ধ্বনি নির্দেশক চিহ্নকে আমরা জানি বর্ণ বলা হয়। তো এই কলম শব্দটি গঠিত হয়েছে কিভাবে? ধ্বনি, ধ্বনির পরে ধ্বনি সাজিয়ে, আর অথবা বলতে পারি বর্ণের পাশে বর্ণ সাজিয়ে আমরা লিখিত ভাষায় শব্দ তৈরি করে থাকি। আর ধ্বনির পরে ধ্বনি সাজিয়ে আমরা কি করি? মৌখিক ভাষায় শব্দ উচ্চারণ করে থাকি। তো এই হলো মৌলিক শব্দ গঠনের একটি প্রক্রিয়া। অর্থাৎ মৌলিক শব্দ গঠনের প্রথম প্রক্রিয়া হচ্ছে, মৌলিক শব্দ গঠনের প্রথম প্রক্রিয়া মৌলিক শব্দ গঠনের প্রক্রিয়া। এক, ধ্বনি বা বর্ণ যোগ। একটি ধ্বনির পরে একটি ধ্বনি সাজিয়ে বা একটি বর্ণের পরে একটি বর্ণ সাজিয়ে আমরা শব্দ তৈরি করে থাকি। এটি প্রাথমিক প্রক্রিয়া। এছাড়া শব্দ গঠনের আর কি প্রক্রিয়া আছে? 2 নম্বর প্রক্রিয়াটি হলো কার বা ফলা
ফলা যোগে শব্দ গঠন। তাহলে ধ্বনি বা বর্ণ যোগে শব্দ গঠন, কার বা ফলা যোগে শব্দ গঠন। আমরা জানি কার কাকে বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। যেমন ধরো আ ধ্বনিটির সংক্ষিপ্ত রূপ হলো আকার, ই ধ্বনির সংক্ষিপ্ত রূপ হলো ইকার। এই যে আমাদের স্বরধ্বনি আছে বা স্বরবর্ণ আছে 11টি। এই 11টির মধ্যে 10টি স্বরধ্বনির 10টির কার আছে। কয়টি ধ্বনির কার আছে? 10টি। কোন স্বরধ্বনিটির কার নেই? শুধু অ ধ্বনির কার নেই। এই স্বরে অ বর্ণটির কোনো কার নেই। এটি অন্য ব্যঞ্জন বর্ণের সাথে, প্রত্যেক ব্যঞ্জনের সাথে এই অ ধ্বনিটি যুক্ত হয়ে উচ্চারিত হয়। এই কারগুলো যোগ করে আমরা কি করি? শব্দ গঠন করি। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ফলাগুলো যেমন ধরো জ ফলা, র ফলা, রে ইত্যাদি। এই ফলাগুলো যোগ করে আমরা শব্দ গঠন করি। যেমন ধর্ম, মনুষ্য, এগুলো আমরা কার বা কি ফলা যোগ করে শব্দ গঠন করি। তার মানে মৌলিক শব্দগুলো গঠন করা যায়, এক হচ্ছে ধ্বনি বা বর্ণ যোগে, আর হচ্ছে কার বা ফলা যোগে। তো এরপরে যে শব্দগুলো আছে, এই মৌলিক শব্দ ছাড়া যত শব্দ আছে সবগুলোই হলো আমাদের সাধিত শব্দ। আমরা বলেছিলাম গঠন অনুযায়ী শব্দ দুই প্রকার, মৌলিক শব্দ, সাধিত শব্দ। আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি, গঠন অনুযায়ী শব্দ দুই প্রকার, মৌলিক এবং সাধিত শব্দ। তো মৌলিক শব্দ গঠন প্রক্রিয়া আমরা দেখলাম। এবার আসো সাধিত শব্দের গঠন প্রক্রিয়া। সাধিত শব্দ, আগে সাধিত শব্দ কি সেটা বোঝা উচিত। আচ্ছা, যেসব শব্দকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, তাকে সাধিত শব্দ বলে। যেমন যেমন মেটে বা মিঠাই, মেটে মিঠাই বা চলন্ত, চলন্ত
গোলাপি, হাতল ইত্যাদি। আমরা যে শব্দগুলো লিখলাম এগুলো সবই সাধিত শব্দ। মৌলিক শব্দের সাথে আমরা সংজ্ঞাটাকে যদি অন্যভাবে বলি, মৌলিক শব্দের সাথে ব্যাকরণিক উপকরণ যোগ করে যে শব্দ গঠন করা হয় সেগুলোই হচ্ছে কি সাধিত শব্দ। দেখো মেটে এই শব্দটা কিভাবে এসেছে? মূল শব্দ হলো মাটি যোগ ইয়া সমান কি হয়? মাটিয়া থেকে চলিত বাংলায় রূপান্তরিত হয়েছে মেটে, অথবা মিঠা যোগ আই সমান কি হয়ে গেছে? মিঠাই, অথবা হাত যোগ অল সমান হাতল, অথবা আরেকটি উদাহরণ দেখো, উপসর্গ। এই শব্দটিতে কি যোগ হয়েছে? এখানে শুরুতে আছে উপ, তারপরে যোগ হয়েছে স্বর্গ, স্বর্গের আগে উপযোগ হয়েছে। এইভাবে ব্যাকরণিক নানা প্রক্রিয়ায় আমরা কি করি? শব্দ গঠন করে থাকি। আচ্ছা বন্ধুরা, আমরা এতক্ষণ যা যা পড়লাম এইগুলো থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে? আমি কিন্তু প্রশ্ন বলেই, তোমরা জানো যে ব্যাকরণ অংশ থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন হয়ে থাকে। তো এই সংজ্ঞাগুলো আমাদের তো জানতেই হবে, বৈশিষ্ট্যগুলো, পাশাপাশি কোনটা কি ধরনের শব্দ কিভাবে আমরা নির্ণয় করছি সেই অনুযায়ী প্রশ্নোত্তর কিন্তু বের করতে হবে। তাহলে সাধিত শব্দ কিভাবে তৈরি হচ্ছে? মৌলিক শব্দের সাথে ব্যাকরণিক উপকরণ যোগ করি। সেই ব্যাকরণিক উপাদানগুলো কি কি? যেমন আমি যোগ করলাম হচ্ছে আই, হ্যাঁ, মিঠার সাথে মাটির সাথে এ যোগ করলাম, তার মানে এগুলো কি? কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি। অথবা উপসর্গ, এই উপটা হলো ব্যাকরণিক একটি প্রক্রিয়া যার নাম হচ্ছে উপসর্গ। তো তারপরে আরো প্রক্রিয়া আছে, সন্ধি আছে, সমাসের সাহায্যে নতুন নতুন শব্দ গঠন করা যায়। নানাভাবে আমরা সাধিত শব্দগুলো তৈরি করে থাকি। তো সাধিত শব্দ গঠনের দুটো প্রক্রিয়ার কথা বলা হয়েছে তোমাদের বইতে। কি কি? এক হচ্ছে প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন, দ্বিতীয়ত সমাসের সাহায্যে শব্দ গঠন। তোমাদের বইতে শব্দ গঠনের দুটো প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। এক হচ্ছে প্রত্যয়ের দ্বারা শব্দ গঠন, আর এক হচ্ছে সমাসের দ্বারা শব্দ গঠন। উপসর্গের দ্বারাও শব্দ গঠন করা যায়। এখন এই সাধিত শব্দ গঠনের অনেকগুলো প্রক্রিয়া আছে। আমরা যেটা আলোচনা করব সেটি হলো উপসর্গের দ্বারা শব্দ গঠন প্রক্রিয়া। উপসর্গের সাহায্যে শব্দ গঠন প্রক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করব। উপসর্গের দ্বারা শব্দ গঠন। এবার আসো
উপসর্গ কি? উপসর্গ কি? এই উপসর্গের দ্বারা শব্দ গঠন বিষয়ে জানার আগে আমাদেরকে কি জানতে হবে? উপসর্গ কি, অর্থ কি উপসর্গের। এই যে উপসর্গ, এই শব্দটারই অর্থটা কি? উপসর্গ শব্দের অর্থ উপসৃষ্টি। উপসৃষ্টি মানে কি? উপজাত, অর্থাৎ কোনো কিছু থেকে তৈরি হওয়া জিনিস, বস্তু উৎপন্ন হওয়া, উপসৃষ্টি, উপজাত দ্রব্য। তো আরেকটি অর্থ আছে উপসৃষ্টি বা উপসর্গ শব্দের আরেকটি অর্থ আছে, সেটি হলো লক্ষণ বা চিহ্ন। চিহ্ন। এই উপসর্গ শব্দের আমরা দুটি অর্থ পেলাম। দুটো অর্থ আলাদা বৈশিষ্ট্যকে উপস্থাপন করে, আলাদা বিষয়কে উপস্থাপন করে। প্রথমত উপসর্গ হলো উপসৃষ্টি, আর দ্বিতীয়ত উপসর্গ দ্বারা বোঝায় লক্ষণ বা চিহ্নকে। যেমন ধরো করোনার উপসর্গগুলো কি কি? কি দেখলে, কোন চিহ্নগুলো দেখলে আমরা বুঝবো যে করোনা হয়েছে? তো এইখানে কি ডাক্তাররা উপসর্গ বলতে কি বোঝায়? চিহ্নকে বোঝায়। চিহ্ন অর্থাৎ লক্ষণ, কোনো রোগের বা কোনো কিছুর লক্ষণ। কিন্তু এটি হচ্ছে আবিধানিক অর্থ। ব্যাকরণের পরিভাষায় উপসর্গটা কি তাহলে? উপসর্গ এক ধরনের উপসৃষ্টি হলেও ব্যাকরণের পরিভাষায় অর্থহীন যেসব অব্যয় সূচক শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে। এখন তাহলে আমরা বুঝলাম উপসর্গ কাকে বলে। অর্থহীন অব্যয়সূচক শব্দাংশকে উপসর্গ বলে। আর এই অর্থহীন অব্যয়সূচক শব্দাংশ এগুলো পূর্ণ শব্দ না, তবে শব্দের অংশ বিশেষ। কোথায় বসে? ধাতুর আগে বসে অথবা নাম শব্দের আগে বসে। যেমন ধরো সু একটি অব্যয়সূচক শব্দাংশ, শব্দ। এটি অর্থহীন এবং শব্দের কোথায় বসছে? আগে বসছে। মন একটা শব্দ, তার আগে সু বসে কি হয়েছে? সুমন। অথবা আ
একটি উপসর্গ অর্থহীন শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করছে। যেমন ধরো কণ্ঠ, কণ্ঠ শব্দের আগে আ বসলে কি হয়? আকণ্ঠ। অথবা ভাত, এই শব্দের আগে যদি, ভাত মানে কি? খাদ্য বস্তু, কিন্তু তার আগে যদি আমরা প্র বসাই তাহলে হয়ে যায় প্রভাত, দিনের সূচনা, লগ্ন। তো এইভাবে উপসর্গ তাহলে কি? অর্থহীন। এই প্র, আ, সু এগুলো কি? অর্থহীন অব্যয়সূচক শব্দাংশ। আর বসছে কোথায়? অথবা ধরো চল, তার আগে আমি এই প্রটা বসালাম, প্রচলন, চলন, হ্যাঁ, তার আগে প্র বসালাম। তো এইভাবে ধাতুর আগে বা নামের আগে যুক্ত হয়। কোথায় যুক্ত হচ্ছে? ধাতুর আগে বা নাম শব্দের আগে এই অর্থহীন অব্যয়সূচক শব্দাংশগুলো বসছে এবং নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করছে। উপসর্গের কাজ তাহলে কি? উপসর্গ কি করে? উপসর্গের কাজ কি বা উপসর্গের প্রয়োজনীয়তা কি? উপসর্গের কাজ বা প্রয়োজনীয়তা কি? উপসর্গ কি করে? প্রথমত নতুন অর্থবোধক শব্দ গঠন করে। উপসর্গ কি করে? প্রথমত নতুন শব্দ তৈরি করে। যেমন এই শব্দটি ধরো স্বর্গ। এই স্বর্গ অর্থ কি? স্বর্গ অর্থ বইয়ের, স্বর্গ অর্থ কি? বইয়ের অধ্যায় বা পরিচ্ছেদ। যেমন ধরো সপ্তম পরিচ্ছেদ, দ্বিতীয় অধ্যায়, তো সেই বইয়ের অধ্যায় বা পরিচ্ছেদকে বলা হয় স্বর্গ। এই স্বর্গ বানানে কি দুই রকম আছে, মজার ব্যাপার, কিন্তু বানানের কারণে অর্থ বদলে যেতে পারে। স্বর্গ শব্দের এই ব ফলা থাকলে সেটিকে বলি আমরা বেহেশত, স্বর্গ। কিন্তু ব স্বর সাথে যদি ব ফলা না থাকে, এই স্বর্গ মানে কি? বইয়ের অধ্যায় বা চ্যাপ্টার। হ্যাঁ, তো স্বর্গ। এর আগে আমরা কি করেছি? একটি উপসর্গ যোগ করেছি, ফলে হয়ে গেছে উপসর্গ, যার অর্থ কি? লক্ষণ, চিহ্ন বা উপসৃষ্টি। এই যে উপসর্গ ছিল বইয়ের অধ্যায়, উপসর্গ উপযোগ করলে হয়ে গেল, অর্থ কি হলো? নতুন একটা অর্থবোধক শব্দ তৈরি হলো, যার অর্থ দাঁড়ালো লক্ষণ বা উপসৃষ্টি। এরপরে আসো
উপসর্গ আর কি কি করে? শব্দের অর্থ সংকোচন করে। উপসর্গ কি করে? নতুন অর্থবোধক শব্দ তো গঠন করে, শব্দের অর্থকে সংকুচিত করে। ধরো একটি শব্দের অনেকগুলো অর্থ ছিল, সেটি থেকে একটি অর্থে চলে আসে। যেমন ধরো হার, এই শব্দটির অর্থ কি কি ছিল? এক হচ্ছে হেরে যাওয়া, হেরে যাওয়া। আরেক অর্থ হলো কি? গলায় পরার অলংকার। এই হচ্ছে হার। হার শব্দের দুটো অর্থ আমরা পাচ্ছি, এক হচ্ছে হেরে যাওয়া আর এক হচ্ছে গলায় পরার অলংকার। কিন্তু এর আগে যদি আ যোগ করা হয় তাহলে হয়ে যায় কি? আহার। একটি মাত্র অর্থ, আ যোগ হার সমান আহার। একটি অর্থ, একটি অর্থ এসে যায় খাওয়া। তাহলে কি হলো? একাধিক অর্থ সংকুচিত হয়ে একটি অর্থে এসে গেল। বা প্রহার বা উপহার, একটা করে অর্থ এসে যায়। তো উপসর্গ তাহলে কি করে? অর্থের সংকোচন ঘটায়। আরেকটি খুব গুরুত্বপূর্ণ কাজ করে উপসর্গ, সেটি হচ্ছে অর্থের সম্প্রসারণ ঘটায়। যেমন একটি শব্দের একটি মাত্র অর্থ আছে, কিন্তু উপসর্গ যোগ করার ফলে কি হয়ে গেছে? অর্থটা বেড়ে গেছে, সম্প্রসারণ ঘটায়। যেমন ধরো কাল। হ্যাঁ, কাল শব্দটি অর্থ আছে কি? কি কি অর্থ হয়? মৃত্যু, দ্বিতীয় অর্থ হলো ঋতু, তৃতীয় অর্থ হলো সময়, চতুর্থ অর্থ হলো কি? সময়, গত বা আগামী, দিন। যেমন আমরা বলি গতকাল, আগামীকাল, কাল আসবো, হ্যাঁ, আজ না কাল, ইত্যাদি। তো এইভাবে কাল শব্দটির দেখো এখানে আমি 4টি অর্থ লিখলাম, কিন্তু যখন এটির আগে আমি কোনো উপসর্গ যোগ করব, আ যোগ করলাম, তার সাথে কাল বসালাম, কি হয়ে যাবে? আকাল। আকাল শব্দটি দ্বারা আমরা কোন অর্থ বুঝিয়ে থাকি? আকাল শব্দটি দ্বারা আমরা কোন অর্থ বোঝাই? আকাল শব্দটি দিয়ে আমরা বোঝাই একটি অর্থ। একটি অর্থ, সেটি কি? অভাব, অভাবের দিন। ঠিক আছে? তো এইভাবে উপসর্গ কি করে? শব্দের অর্থে
সংকোচন ঘটায়, সম্প্রসারণ ঘটায়, নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। আর কি, যে ভাষায় যত শব্দ বেশি সেই ভাষাটা তত সমৃদ্ধ, সম্পদশালী। ভাষার মূল সম্পদ কি? তার বিস্তৃত ব্যাপক শব্দ সম্ভার। ভাব প্রকাশের উপযোগী প্রচুর শব্দ থাকতে হয় ভাষা, হ্যাঁ, তাহলে সেই ভাষাটা সমৃদ্ধ হয়। আমাদের ভাষা, আমাদের মাতৃভাষা বাংলা অনেক সমৃদ্ধ এবং প্রচুর শব্দ আছে আমাদের। আমরা প্রতিনিয়ত শব্দ গ্রহণ করছি, বিভিন্নভাবে তৈরি করছি, এই কারণে আমাদের ভাষা অত্যন্ত সমৃদ্ধ। তো তাহলে অর্থের উপসর্গ কি করে? অর্থকে পূর্ণতা দান করে, তারপরে পরিবর্তন সাধন করে, যেগুলো আমরা এই তিনটা উদাহরণের মধ্যেই পেয়ে যাচ্ছি। উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। ব্যাকরণে এই একটা কথা দিয়ে প্রশ্ন আসে অনেক, উপসর্গের কি নেই? অর্থবাচকতা নেই, অর্থাৎ নিজের অর্থ প্রকাশের ক্ষমতা নেই। আ, কু, সু, প্র, হা, এগুলো কিন্তু বিশেষ কোনো অর্থ বোঝায় না। অর্থবাচকতা নেই, অর্থ প্রকাশ করার ক্ষমতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। এই দেখো কি করছে, এগুলো যদিও অর্থহীন ছিল, কিন্তু অন্য শব্দের আগে বসে কি করছে? নতুন শব্দ তৈরি করছে, অর্থাৎ আরেকটা শব্দকে কি করছে? অর্থপূর্ণ করে তুলছে। অর্থাৎ অন্যকে আলোকিত করার ক্ষমতা থাকতে হবে। উপসর্গ কি করছে? অন্যকে অর্থপূর্ণ করে তুলছে, যদিও নিজে অর্থহীন। তো এই জন্য বলা হয়ে থাকে উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। উপসর্গের প্রকারভেদ। এবার আসো উপসর্গের প্রকারভেদ সম্পর্কে আমরা একটু আলোচনা করে নেই। উপসর্গ কত প্রকারের আছে? উপসর্গ আছে, উপসর্গ তিন প্রকার। এক, খাঁটি বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ অর্থাৎ শব্দের উৎস বিচারে উপসর্গগুলো বা উৎস বিচারে উপসর্গগুলো তিন প্রকার। খাঁটি বাংলা উপসর্গ আছে 21টি। তারপরে আছে তৎসম উপসর্গ আছে 20টি, আর আছে বিদেশি উপসর্গ। এগুলো বিভিন্ন ভাষা, অনেক উপসর্গ আমাদের ভাষায় আমরা গ্রহণ করেছি। খাঁটি বাংলা উপসর্গ কাকে বলে? খাঁটি বাংলা শব্দের পাশে যে উপসর্গগুলো বসে সেগুলো হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। আর তৎসম ব্যাকরণের নিয়ম অনুযায়ী তৎসম শব্দের আগে যেসব উপসর্গ বসে সেগুলো হচ্ছে তৎসম উপসর্গ। তো খাঁটি বাংলা উপসর্গগুলো
কি কি? খাঁটি বাংলা উপসর্গ আছে 21টি। সেগুলো হলো মনে রাখার উপায় কি? এই 21টি উপসর্গ আমাদেরকে কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ করার সহজ প্রক্রিয়া কি? এক হচ্ছে বর্ণানুক্রমিক অথবা শব্দ দিয়ে ছড়া তৈরি করে মনে রাখা।